মানুষ তো জীবনে বারবার হোঁচট খায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এই যে একটা চক্র, এটাই কি আমাদের বেঁচে থাকার মূল সুর? বিশেষ করে যখন প্রিয়জনকে হারানো বা ধরুন পরিস্থিতির কঠিন মার বারবার এসে পড়ে। একদম। এই ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, এই যে অদম্য একটা শক্তি, তারই তো একটা অসাধারণ ছবি আমরা পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসে। ঠিক, পথের পাঁচালে যেখানে শেষ হচ্ছে, মানে অপুর শৈশব যেখানে শেষ হলো, সেখান থেকেই তো অপরাজিতর শুরু। হ্যাঁ, কিশোর অপুর সেই যাত্রা, কৈশোর থেকে যৌবনে পা রাখা। আর এই উপন্যাসে আমরা এক অন্য অপুকে পাই। সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে, নিজেকে চিনছে। আমাদের কাছে তো উপন্যাসটার কিছু নির্বাচিত অংশ আছে, মানে সূত্র হিসেবে। হ্যাঁ, যা অপুর জীবনের বিভিন্ন বাঁকের ছবিগুলো তুলে ধরে। আমরা তাহলে আজ এই সূত্রগুলো ধরেই এগোবো, চেষ্টা করব অপুর ওই যাত্রাপথের গুরুত্বপূর্ণ মোড়গুলো আর বিভূতিভূষণের জীবন দর্শনটা একটু ছুঁয়ে দেখতে। অবশ্যই। আচ্ছা, প্রথমে যদি নন্দনপুরের দিনগুলোর কথা বলি, বাবার মৃত্যুর পর অপু যখন মায়ের সাথে নন্দনপুরে এলো, তখন ওর জীবনটা কেমন ছিল? দেখুন, নন্দনপুরে অপু মায়ের সাথে এলো ঠিকই, কিন্তু ওর জগৎটা শুধু মায়ের আঁচলের তলায় আর বাধা থাকল না। মানে পড়াশোনা তো ছিলই, তার সাথে বাইরের ওই বিশাল জগৎটা ওকে টানতে শুরু করল। একটা আকর্ষণ তৈরি হচ্ছিল। হ্যাঁ, দারিদ্র্য ছিল, আবার জ্ঞান পাওয়ার একটা তীব্র ইচ্ছেও ছিল। আর এই সময়ে হয়তো কিছুটা অজান্তেই মায়ের সাথে ওর একটা মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করে। যেটা হয়তো পরে আরো বড় হয়েছে। হয়তো এটা আসলে সেই সময়ের অনেক যুবকেরই গল্প, যারা গ্রাম ছেড়ে শহরে আসছিল, ওই শেকড় আর শাখার টানা পড়েন আর কি। তারপর তো সে কলকাতা এলো, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে। শহর মানেই তো নতুন দিগন্ত, কত সম্ভাবনা। কিন্তু ওই বিরাট শহরে মানিয়ে নেওয়া, নিজেকে প্রতিষ্ঠা করা সহজ ছিল কি? না না, একেবারেই না। কলকাতা একদিকে যেমন ওর সামনে জ্ঞানের বিশাল দরজা খুলে দিল, তেমনি জীবন ওকে কিছু কঠিন পরীক্ষাও নিতে শুরু করল। যেমন? ওই টিউশনি করে নিজের খরচ চালানো, শহরের ভিড়ের মধ্যে ওই একাকিত্ব, এই সব কিছুর মধ্যে দিয়েই ওর ভেতরের আমিটা, মানে ওর সত্তাটা ধীরে ধীরে দৃঢ় হচ্ছিল। আত্মবিশ্বাস বাড়ছিল। হ্যাঁ, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, এই বোধগুলো খুব তীব্র হয়ে উঠছিল। সে শুধু পড়াশোনা করছিল না, সে জীবনকে চিনছিল খুব কাছ থেকে। কিন্তু এই চিনে নেওয়ার পথেই তো এলো সবচেয়ে বড় আঘাতগুলোর একটা, মা সর্বজয়ার মৃত্যু। হ্যাঁ, আর অপু তখন কলকাতায়, মায়ের শেষ সময় পাশে থাকতে পারল না। এই ঘটনাটা ওর ওপর কি প্রভাব ফেলেছিল, মানে দীর্ঘমেয়াদী প্রভাব? প্রভাবটা ছিল মারাত্মক আর খুব দীর্ঘস্থায়ী। ওই পাশে থাকতে না পারার যন্ত্রণা, ওইটা একটা গভীর অপরাধবোধে জন্ম দিয়েছিল ওর মনে। হুম। এই অপরাধবোধটা ওকে শুধু আরও বেশি সংবেদনশীল বা অন্তর্মুখী করে তোলেনি, হয়তো ওর পরবর্তী অনেক সিদ্ধান্তকেও, মানে অবচেতনে, প্রভাবিত করেছিল। জীবনের ধাক্কা তো এখানে থামল না। এরপর এলো অপর্ণা। বিয়েটা তো খুব অপ্রত্যাশিত ছিল। হ্যাঁ, এক অন্য মোড়, যেন মরুভূমির মধ্যে একটু জল। অপুর জীবনে এই পর্বটা কি নিয়ে এলো? অপুর সাথে সম্পর্কটা ছিল ওর কাছে একটা স্নিগ্ধ আশ্রয়। এই প্রথম অপু ভালোবাসা, সংসার, একটা স্থিতিশীলতা, এগুলো স্বাদ পেল। খুব অল্প সময়ের জন্য হলেও ওই সময়টা ওর কাছে একটা সম্পূর্ণ জগৎ ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এত কিছুর পরেও ওর ভালোবাসার ক্ষমতাটা হারায়নি। ঠিক তাই, ভালোবাসা দেওয়া এবং পাওয়ার ক্ষমতাটা ওর মধ্যে ছিল। কিন্তু সেই আশ্রয়ও তো ভেঙে গেল। সন্তানের জন্ম দিতে গিয়ে অপুর মৃত্যু, এটা অপুকে কোথায় নিয়ে গেল? কিভাবে নিল সেই আঘাত? এই দ্বিতীয় আঘাতটা অপুকে যেন একেবারে, মানে, চুরমার করে দিল। সে যেন জীবনের উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলল। এখানেই কি আমরা ওর পলায়নপর দিকটা দেখতে পাই? হ্যাঁ, একদম। নিজের সন্তান কাজলকে শ্বশুর বাড়িতে রেখে সে তো নিরুদ্দেশ হয়ে গেল। এটা শুধু শোক নয়, এটা তার অস্তিত্বের সংকট। বিভূতিভূষণ যেভাবে প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে অপুর ওই ভেতরের শূন্যতা, ওই বিচ্ছিন্নতা দেখিয়েছেন, তা অসাধারণ। প্রশ্ন জাগে মনে, এত শূন্যতার পরেও কি অপরাজিত থাকা যায়? সেটাই তো কথা। অনেক বছর তো সে এই স্বেচ্ছা নির্বাসনে ছিল, তারপর ফিরল কাজলের কাছে। কিন্তু ফেলে যাওয়া সম্পর্ক জোড়া লাগা কি সহজ? না, সহজ ছিল না একেবারেই। কাজল তো প্রথমে বাবাকে চিনতেই পারেনি, বা পারেনি গ্রহণ করতে। তাহলে? অপুকে খুব ধৈর্য ধরতে হয়েছে, ভালোবাসা দিয়ে, সময় দিয়ে সেই দূরত্বটা একটু একটু করে কমাতে হয়েছে। ধীরে ধীরে বরফ গলেছে, রক্তের টান, সময়ের প্রলেপ, সম্পর্কটা আবার গড়ে উঠেছে। এই ফিরে আসা, কাজলের দায়িত্ব নেয়া,
এটাই কি অপরাজিত নামের সার্থকতা প্রতিষ্ঠা করে? আমার তো তাই মনে হয়। এখানেই নামটার সার্থকতা সবচেয়ে বেশি ধরা পড়ে। হারানো মানেই তো সব শেষ নয়, সেখান থেকে জীবনের অর্থ খুঁজে নেওয়া, দায়িত্ব তুলে নেওয়া, এটাই তো আসল জয়। তার মানে অপরাজিত শুধু একজন ব্যক্তির জীবনের গল্প নয়, এটা জীবনের একটা বৃহত্তর দর্শন। নিঃসন্দেহে শৈশবের সারল্য থেকে শুরু করে যৌবনের সব জটিলতা, উত্থান-পতন, প্রেম, হারানো, বিরহ, দায়িত্ব সব মিলিয়ে একটা সম্পূর্ণ জীবনবোধের দিকে যাত্রা। অপু তো বারবার হেরেছে, কিন্তু পরাজিত হয়নি। একদম, জীবনের সব আঘাত সয়েও সে আবার ফিরে এসেছে সম্পর্কের উষ্ণতায়, জীবনের প্রতি, দায়িত্বের প্রতি। বিভূতিভূষণের কলমে এই যাত্রাটা মানব অস্তিত্বেরই এক গভীর অনুসন্ধান হয়ে উঠেছে, যেখানে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় জীবনের প্রতি এক অমোঘ টান। সত্যিই তাই, ভাবায় কথাটা। এত হারানোর পরেও জীবনের প্রতি এই যে টান, এই মায়া, সম্পর্কের প্রতি এই দায়বদ্ধতা, এটাই কি তাহলে মানুষকে শেষ পর্যন্ত অপরাজিত রাখে? ওই যে ফিনিক্স পাখির মতো ছাই থেকে বারবার জেগে ওঠা, এটাই কি মানব জীবনের মূল সুর? হয়তো হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই উপন্যাসের আসল আবেদনটা লুকিয়ে আছে।